আচ্ছা, আমরা যারা আছি আমরা আলোচনাটা স্টার্ট করে দেই। আমাদের তো রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ। আমাদের এই পর্বে আমাদের আলোচনা থাকবে হচ্ছে প্যারেন্টাল স্ট্রেস নিয়ে। প্যারেন্টসদের যে স্ট্রেস, ওটাকে কিভাবে তারা ম্যানেজ করা উচিত, বা তারা কেন স্ট্রেসফুল হচ্ছে, তাদের স্ট্রেসড হওয়ার কারণে আসলে তাদের লাইফে কি প্রভাব পড়ছে, আমরা ওই দিকটা একটু দেখবো। তো প্যারেন্টস স্ট্রেস আসলে কেন হয়, কিছু আমরা যদি অবজার্ভ করি প্যারেন্টসদের কথা, প্যারেন্টসদের যে কমপ্লেইন, এই সব কিছু আমরা বিবেচনা করে দেখতে পাই যে প্যারেন্টসরা কয়েকটা কারণে স্ট্রেসফুল হয়ে থাকেন। প্রথমত, তারা স্ট্রেসফুল হন চাইল্ড রিলেটেড স্ট্রেস, যেটা যেটার জন্য আমরা ফেস করি সব সময়, চাইল্ড রিলেটেড স্ট্রেস। তাদের অন্য একটা স্ট্রেস থাকে, হোম এন্ড ফ্যামিলি স্ট্রেস, যেটা পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়ে তো সবাই কম বেশি স্ট্রেস থাকে। তো প্যারেন্টসদের এই চাইল্ডের পাশাপাশি প্যারেন্টসদের হোম রিলেটেড স্ট্রেস থাকে। আরেকটা স্ট্রেস থাকে প্যারেন্টসদের, যেটা হচ্ছে পার্সোনাল স্ট্রেস, তার একটা ব্যক্তিগত স্ট্রেস থাকে। তো কয়েক ধরনের স্ট্রেস নিয়ে যখন একজন প্যারেন্টস লাইফ লিড করেন, তখন তার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তখন তাকে খুঁজতে হয় কিভাবে সেটা রিলিফ করবেন, বা তার তখন রিলিফ করা উচিত, এই পরামর্শ তাকে কেউ একজন দেওয়া উচিত। তো এই জন্য আমরা একটু দেখি চাইল্ড রিলেটেড স্ট্রেস গুলো যেমন কেমন হতে পারে। যে বাচ্চারা সাধারণত এই যে বারবার তারা রাগ করে, যে মেল ডাউন হচ্ছে, বা স্পিচ ডিলে হচ্ছে, পড়াশোনা না করা, বা মোবাইল আসক্তি, বা বাসায় যদি স্পেশাল চাইল্ড থাকে আর কথাই, যেটা তার কথাই নাই, অটিজম হোক আর এডিএসডি হলে তার কথাই নাই, সে সারাক্ষণ ব্যস্ত করে রাখে। আবার যদি হোম এন্ড ফ্যামিলি স্ট্রেস দেখি আমরা, অনেক সময় দেখা যাচ্ছে প্যারেন্টসরা সাপোর্ট পায় না পরিবার থেকে, সাপোর্ট পান না। তারপর দেখা যাচ্ছে দাম্পত্য সমস্যা থাকে, কনজুগাল লাইফের প্রবলেম। তারপর দেখা যাচ্ছে আবার ফিনান্সিয়াল স্ট্রেস থাকে, অর্থনৈতিক চাপ। তখন আর বাচ্চা যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তখন তো অর্থনৈতিক চাপটা আরো বেশি ফিল হয়, কারণ জীবনযাপন প্লাস হচ্ছে বাচ্চার ম্যানেজমেন্ট, সবকিছু তারা ম্যানেজ করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তারপর টাইম ম্যানেজমেন্ট না থাকা, টাইম ম্যানেজমেন্ট না জানা, দুটাই হতে পারে। আবার আমরা এটাও দেখি যে অনেক সময় প্যারেন্টসদের পার্সোনাল স্ট্রেস থাকে নিজেদের, হয়তো ঘুম কম হচ্ছে, অথবা নিজের জন্য তিনি কোনো সময় রাখেন না সারাক্ষণ। সেটা আমরা যদি মায়েদের দিকে তাকাই, মায়েরা সারাক্ষণ পরিবারের সবার সুখ শান্তি আনন্দ, সব বেদনা সবকিছু উনি ম্যানেজ করার জন্য কাজ করে থাকেন, কিন্তু দিন শেষে নিজের জন্য তিনি কোনো সময় রাখেন না। নিজেকে কোনো নিজেকে নিজেকে ম্যানেজ করার জন্য, নিজেকে আনন্দ দেওয়ার জন্য, নিজেকে হ্যাপি রাখার জন্য, নিজের শরীর মন এগুলো হেলদি রাখার জন্য, এগুলোতে তিনি হয়তো মন দিচ্ছেন না। আবার অনেক সময় তার মধ্যে হয়তো কোনো বিষয়ে অপরাধ বোধ থাকতে পারে, যেহেতু ফ্যামিলিতে প্রবলেম, বা বাচ্চা নিয়ে হয়তো উনি মনে করছে উনি ভালো প্যারেন্টস না, এই জন্য হয়তো বাচ্চা আজকে এই অবস্থা, অপরাধ বোধটা হতে পারে। অথবা ওনার ওভার থিঙ্কিং হতে পারে। অনেক প্যারেন্টস কিন্তু, সেটা বাবা হোক মা হোক, সবার জন্য একই কথা, যে উনি অনেকে ওভার থিঙ্কিং করে যে আচ্ছা এটা মনে হয়, আমি যদি এটা বলি তাহলে মনে হয় এটা এরকম হবে, মানে হবে মানে ভবিষ্যতে হবে। তো ভবিষ্যতের কিছু ধারণা উনি আগের থেকে করে রাখেন, অতিরিক্ত চিন্তা যেটা বলি আমরা, বা ওভার থিঙ্কিং। এগুলোও কিন্তু একটা, হয়তো ঘটেই নাই, জিনিসটা জীবন এখনো ঘটে নাই, কিন্তু ওনার মনে হচ্ছে এটা ঘটতে পারে, এটা হইতে পারে, এটা বলতে পারে কেউ। এই যে এটা একটা চাপ থাকে মনের মধ্যে, এরকম অতিরিক্ত চিন্তা থাকলেও চাপ হবে বা স্ট্রেস হবে। এখন এই স্ট্রেসের লক্ষণগুলো কেমন, আমরা কিভাবে একজন প্যারেন্টস কে, বাবা অথবা মাকে দেখে বুঝবো যে উনি স্ট্রেসফুল? যেমন সব সময় তার বিরক্ত লাগবে, একটা বিরক্তি ভাব নিয়ে উনি চলেন, হাসি খুশি ভাবটা থাকবে না, আনন্দ ভাবটা থাকবে না, একটা বিরক্তি বিরক্তি ভাব সব সময়। তারপরে হঠাৎ রাগ করবে। তারপরে আবার দেখা যাবে ডিসিশন নিতে না পারা,
আবার সব মাঝে মাঝে ওনাকে বলতে শোনা যাবে যে মাথা ব্যথা করে, আমার মাথা ব্যথা করে, আমার ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে, ঘুম আসে না। তারপরে এই যে শিশুদের যে ছোট আচরণ গুলো, এগুলো ওনার কাছে অনেক বড় মনে হবে। কি হবে এই বাচ্চাটা আমার সাথে সারাক্ষণ এটা করে। আচ্ছা বাবা, বাচ্চা বাচ্চাই তো দুষ্টামি করবে। এখন নর্মাল বাচ্চারা যে এত দুষ্টামি করে ওদেরকে তো কেউ থেরাপি দেয় না। তাহলে স্পেশাল বাচ্চাদেরকে সবকিছুতেই থেরাপি দিতে হবে কেন? অনেক মায়েরা শুধু সবকিছুর ভিতরে থেরাপি খুঁজেন, যে এটার জন্য মনে হয় থেরাপি দিতে হবে, এটার জন্য মনে হয় থেরাপি দিতে হবে, এরকম একটা মনে করেন। কিছু কিছু জিনিস ছাড় দিতে চান না, যে থাক ও করুক, বয়সের কিছু দুষ্টামি আছে। তারপর নিজেকে দোষারোপ করা, এই বিষয়গুলো ওনার মধ্যে কাজ করে। তো যার কারণে ওনার স্ট্রেস বেড়ে যায়, নিজের নিজের ডিসিশন নিতে পারে না, শরীর ক্লান্ত হয়ে যায়, ওনার রাগের লেভেল বেড়ে যায়। আসলে স্ট্রেসটা তখন একটা সাইকেলের মতো হয়ে যায়। সাইকেলের মতো কেমন হয়? যেমন প্রথমে থাকে চাইল্ড বিহেভিয়ার। চাইল্ড বিহেভিয়ারের পরে তখন চাইল্ডের বিহেভিয়ার যখন ভালো থাকে না, তখন বাবা মা প্যারেন্টস কি হয়, নিজেরাই স্ট্রেসড হয়ে যায়। প্যারেন্টস এর স্ট্রেসের পরে কি হয়, প্যারেন্টস যখন স্ট্রেসফুল হয় তখন এটা বাচ্চার উপর প্রভাব পড়ে। বাচ্চার উপর প্রভাব পড়লে তখন বাচ্চার আচরণ থেকে প্যারেন্টস তখন রিয়েক্ট করে। প্যারেন্টস এর রিয়েকশনটা অনেক সময় ব্যাডলি হয়ে থাকে। প্যারেন্টস যখন ব্যাডলি বিহেভ করেন তখন চাইল্ডের স্ট্রেসটা আরো বেড়ে যায়। চাইল্ডের স্ট্রেসটা বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে যায়, তখন চাইল্ডের বিহেভিয়ার প্রবলেমটা অনেক হাইপার হয়ে যায়, সে অনেক ওয়ার্স হয়ে যায়, অনেক খারাপের দিকে চলে যায় বিহেভিয়ার প্রবলেমটা। তো বাচ্চার বিহেভিয়ার যখন বেড়ে গিয়ে আরো খারাপের দিকে চলে যায়, তখন প্যারেন্টস আরো স্ট্রেসফুল হয়ে যায়। এটা হচ্ছে একটা সাইকেলের মতো। তো প্যারেন্টস তখন আরো স্ট্রেসফুল হয়ে যায়, তারপর তখন উনি ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, কোথায় যাবে বুঝতে পারেন না, অস্থির অস্থির একটা ভাব থাকে। তো এটা একটা সাইকেলের মতো। এখন এইটা থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, এরকম কার লাগে এখানে? এখানে প্যারেন্টস যারা আছেন তাদেরকে বলছি। শাহজাদি আপু একটু পরে জয়েন করেছেন। আমরা প্যারেন্টাল স্ট্রেস নিয়ে কথা বলছিলাম। প্যারেন্টসদের যে স্ট্রেস বাড়ে, সবসময় অস্থির খারাপ লাগা থাকে, মানে এগুলো কার থাকে এখানে? থাকে সবাই। তো। ঝর্ণা আপার তো অবশ্যই আছে। ঝর্ণা আপা আছেন না? হুম, আমার আছে। আপনার সাথে আপনার খুব আছে আপু, খুব আছে। আপনার সাথে যখন হুম। আমি প্রথম প্রথম আপু অনেক খারাপ লাগতো, পরে দিয়ে চিন্তা করলাম যে এটা আল্লাহ প্রদত্ত একটা সিদ্ধান্ত, এটাকে মেনে নিয়ে জীবনে চলতে হবে। না, আপনি তখন তো থেকে আপু, মনটা স্থির হয়ে গেছে। আপনি তো আপনি তো বুঝবেন, কারণ আপনি এখন অন্যদিকে ক্লাস করতেছেন, আমি জানি। ওটা এখানে নাই বললাম। আপনার নিজেকে ভালো রাখার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন আপু, না আপনার ফিজিক্যাল হেলথ। না, আমি আমি ক্লাস যদিও করি এখন, কিন্তু এর আগে থেকে আমি কি করলাম, নিজেকে নিজে মোটিভেট করতাম, চিন্তা করতাম যে সবসময় আল্লাহর কাছে, মানে আল্লাহর, আমার আমার এখানে যারা অন্যান্য প্যারেন্টসরা আছে, তা আমি যে মানে অ্যাপ্লাই করেছি সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে করেন আপু। এটা এমন একটা সিদ্ধান্ত, আল্লাহর একটা এমন একটা সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। আবার এটা নিয়ে যদি আমি সবসময় টেনশনে থাকি, আমার জীবনটাও নষ্ট হয়ে যাবে, বাকি আমার অন্যান্য যাদের সাথে আমার সম্পর্ক আছে তাদের সাথে আমার সম্পর্ক আমি সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো না। এটাকে মেনে নিয়ে, এটা আমার জীবনের অংশ হিসেবে চিন্তা করে, এটাকে কিভাবে আমি মেনটেন করব, এটা কিভাবে আমি চলবো, ওটা যখন আমি নিজেকে নিজে যখন এটা বুঝাতে থাকলাম, তখন আমার মনটা শান্ত হয়ে গেল। চিন্তা করলাম যে না, আর যখন দেখি নিজের বাচ্চাকে আরেকজনের সাথে কম্পেয়ার করি, তখন মনে হয় আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। সেরকম অনেক মা বাবাই যারা অটিজম বাচ্চা আছে, বিভিন্ন ধরনের আছে, তাদের বাচ্চাদের পেশেন্ট মানে অবস্থা বেশি খারাপ মনে করে, যখন অন্য বাচ্চাদেরকে যখন দেখবে, তখন ওরা মনে করবে আল্লাহ মনে হয় আমাকে অনেক ভালো রাখছে, ওই বাচ্চাটা তো এরকম। আসলে এরকম একটা মানে মনের মধ্যে একটা বুঝ নিজে থেকে নিয়ে আসতে হবে, এখানে শান্ত আরেকটা হতে বিষয় হবে আছে আপু। তখন। এখানে আরেকটা বিষয় আছে আপু। হ্যাঁ, আল্লাহ তাআলা নাকি এই বাচ্চাদের দায়িত্ব যাকে উপযুক্ত এবং যোগ্য মনে করেছেন তাকেই দিয়েছেন। কারণ এটা তো আল্লাহ একটা সৃষ্টি না। হ্যাঁ, আল্লাহ এইমাত্র যে সৃষ্টি কথা তো। বললো যে আপা, ওই আপার বাচ্চা কি ডাউন সিনড্রোম না অটিজম? ডাউন সিনড্রোম। আমি ডাউন সিনড্রোম আমার তো বাচ্চা সেটা না, সেটা মানা, সেটা না সহজ, সেটাকে ক্যাপচার না, করা সহজ, সেটা কিন্তু হচ্ছে যে অটিজম আপু আমি একটা কথা বলি, ডাউন সিনড্রোম আপনি হয়তো ঠিক এটা আছে, কিন্তু আমার একটা জায়ের বাচ্চা আছে খুব অটিস্টিক, এটা যেটা অটিজমের মধ্যে মানে সবচেয়ে মানে নিম্নতম ক্যাটাগরি। ও সিভিয়ার। কিন্তু সেই জিনিসটা
হ্যাঁ হ্যাঁ, ও সেই জিনিসটা ও নিজেও, আমি ওকে মানে আমি নিজেও মোটিভেট করছি অনেকবার। আমি আসলে আমি তো সাইকোলজি স্টুডেন্ট ছিলাম, সেজন্য আমার কাছে ওই পাওয়ারটা হয়তো একটু কাজ করছে, এটা হয়তো অন্যদের কাছে একটু কঠিন লাগতে পারে। কিন্তু আমি ওই আমার ওই যাটা আমার একদম রিলেটেড আমার কাছেই, মানে ওটা আসলে জেনেটিক। তাহলে উনি ওনার বাচ্চাটাকে যদি দেখেন, তাহলে আপনাদের বাচ্চা মনে করবেন অনেক ভালো রাখছে আল্লাহ। কিছুই বুঝে না, কিছুই বুঝে না, কোনো স্পিচ নাই, কোনো সেন্স নাই, কিছুই নাই। তাহলে উনি এখন দুনিয়াদারি করতেছে, ওনার আরো দুইটা বাচ্চা এরপর জন্মগ্রহণ করছে, মানে উনি এখন মানে মোটামুটি এটা উনি এটাকে স্বাভাবিকভাবে মেনে নিছে। খুব কষ্ট দেয় ওনার যারা বাচ্চাটা মেনে ওনাকে। নেয় আপু তারা কিন্তু হ্যাপি থাকে। আমাদের এখানে হ্যাঁ, মেনে নিতে হবে। আমার আমার কথা হচ্ছে যে কি, সেটা যাই হোক, ডাউন সিনড্রোম হোক, অটিজম হোক, আমার ডাউন সিনড্রোম বেবি, আমারও অনেক সমস্যা হচ্ছে, হচ্ছে না যে তা না। কিন্তু আমি ডাউন এ- আমি অটিজম হইলে তো হাইপার, সেটা তো ভাঙচুর করে, মারধর করে। আসলে হাইপার আসলে আপু, সবাই হয় না যখন আপু, যার হাইপার কাছে যে সবাই হয় না, মানে যারা হয় সমস্যাটা থাকে তার কাছে সেটা পাহাড় সমান। এখন না, আমার বাচ্চা একটু হাইপার ছিল, ওকে আমি ওটি ওটি মানে অবস্থান থেরাপি দিয়েছি। তারপরে স্পিচ নাই ওর, স্পিচ নাই। তারপরে ওকে মানে আমি অনেক কিছু অ্যাডজাস্ট করে 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 ওকে এতটুকু নিয়ে আসছি। আসলে ওটা হচ্ছে, আমি এখন চিন্তা করলাম যে আসলে এটা আমাকে কি করতে হবে, এটা আমার জীবনের একটা পার্ট, এটা আমি কখনো ইগনোরও করতে পারবো না। এটা নিয়ে আমি খুব বেশি হতাশ হলেও আমার কোনো কাজে পরিণত হয়ে যাবে। এটাকে আমাকে মেনে মেনে নিয়েই আমাকে মানে কি করতে হবে, চলতে হবে, এটাই এই জন্য আমি মনে করি এখন আর কি। আপনারাও জন্য একটু চেষ্টা করেন, সবাই এখানে আসলে না, প্যারেন্টসরা যারা আছেন, এ এই যে সবার দুঃখ আমরা বুঝুন। আমরা তো আমার এমনও এমনও দিন গিয়েছে আপু, আমি রাস্তায় হাঁটছি, আমি গাড়িতে পড়ে যাচ্ছি, মানে আমার সাথে এটা কি হলো, এটা কেন হলো, এরকম চিন্তা করতে করতে। তো এখন চিন্তা করলাম যে না, আসলে আল্লাহ যা করছেন, আল্লাহর উপর, সিদ্ধান্তের উপর তো আমার কোনো হাত নেই। মানে আল্লাহর উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। ওটা আল্লাহর একটা সবসময় সৃষ্টি মানে আপু। সবর করা, আল্লাহর আসলে সৃষ্টির এটাই মধ্যে আমার মনে বিভিন্ন হচ্ছে সবার ক্যাটাগরি জন্য। আছে না, এটা একটা হম, ক্যাটাগরি, ওরা একটা ক্যাটাগরি। তো মানে ওইটা আমি আমি মনে করি যে কি, আমরা আমরা তো অনেকে অনেকে শখ করে পশু পাখি পালি, কত কিছুই তো পালি, কত অবুঝ জিনিস আমরা রাখি বাসায়, কত কিছুই তো করি। না হয় এটা আল্লাহর কাছে ওটা একটা আল্লাহ পাখি পালছি, কোন একটা মানে এটা আল্লাহ আমাকে একটা প্রাণ দিয়েছে রক্ষা করার জন্য। মানুষকে মানে ওটা ভেবে চিন্তা, আসলে নিজেকে নিজে বিভিন্ন ভাবে মোটিভেট করে নিজেকে ঠিক করতে হবে। আপনি যদি এটাকে নিয়ে সবসময় টেনশন করেন, এটার কোনো ইয়া তো নাই, সলিউশন তো নাই। ওই টেনশন করলে যে আমার বাচ্চা ভালো হয়ে যাবে তা তো না। আমি সেটা মনে করি আর কি, আমার ব্যক্তিগত ভাবে। তা আপনারাও আসলে চেষ্টা করেন, করে এটাকে মেনে নেওয়ার চেষ্টা করেন, আর কোনো উপায় নেই। আর ওই যে থেরাপি দেওয়া, বিভিন্ন কাউন্সিলিং করা, এই আপুরা তো আছেন, আমরা যেমন আপুদের সাথে কথা বলি বিভিন্ন সময়, আমারও মন খারাপ হয়, আমি জান্নাত আপুর সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করি, তারপর আবার নিজেকে আমার নিজে মোটিভেট করি, এরকম আর কি। বাচ্চাটা এখন আমার একটা ফ্রেন্ড আছে, থেরাপি উনার উনি অনেক প্রতিষ্ঠিত, উনি এখন এই পূবালী ব্যাংকের ম্যানেজার। মানে আমার একজন ফ্রেন্ড, আমার একদম স্কুল ফ্রেন্ড, ওর দুটো বাচ্চাই অটিজম, দুটো বাচ্চাই অবস্থা খুব খারাপ। তাহলে এখন চিন্তা কর, মানে ও এখন নিজেকে নিজেও মোটিভেট করেছে এই কারণে, বলে কি আল্লাহ আমাকে সব জায়গায় প্রতিষ্ঠিত করছে, সবকিছু দিয়েছে, সবকিছু মানে আমাকে আল্লাহ পরিপূর্ণ করছে, কিন্তু এই দুটো আমার জন্য আল্লাহ পরীক্ষা রাখছে। ওইভাবে মেনে নিছে। উনি দুনিয়াদারি করতেছেন, উনি চাকরি করতেছেন, সবকিছু করতেছেন, কিন্তু ওনার দুটো বাচ্চাই অটিজম, এবং উনি আর বাচ্চা নেন অটিজম নাই, পরপর দুইটা বাচ্চাই ওনার অটিজম। না, তার দুইটা বাচ্চা অটিজম না ডাউন না, সিনড্রোম? ওনার আমার ফ্রেন্ডের কথা বলতেছি, এগুলো আমার মানে কি অ্যানালাইসিস থেকে, হ্যাঁ ওই তো অটিজম। ফ্রেন্ডের দুটো আমি যেগুলো বাচ্চা। উদাহরণ দিচ্ছি এগুলো অটিজম, এবং ওদের মা বাবা এখন খুবই ভালো আছে। না আমারটা আমি ওইটাই। নাই বললাম, মানে অন্যদের আমার যে একদম সম্পর্কের সাথে রিলেটেড, ওদেরকে দেখে আমি আমি নিজেকে শান্ত করছি যে এটা আসলে ওদের আমারটার যে অবস্থা, ওদের আরো খারাপ। আপু আমাদের ওটা মনে গ্রুপে, করে সান্ত্বনা দিছি নিজেকে। আমাদের গ্রুপে এরকম বাবা মা আছেন, তো হ্যাঁ, ওনাদেরকে আমি বলেছি যে ওনারা অনেক হাই প্রোফাইলের। ওনাদেরকে একদিন বলেছিলাম যে কথা বলার জন্য পাবলিকলি অন্য বাবা মাদের জন্য, ওনারা খুব হ্যাপি, দুইটা বাচ্চাই কিন্তু ওনাদের এরকম, দুইটা বাচ্চাই কিন্তু নিজেরা মাশাল্লাহ হাই প্রোফাইল আছে, কিন্তু একদম মেনেও নিছে, হাসি খুশি আছে, আমার সাথে কথা হয়েছে আর কি। তা আমি ওনাদেরকে এগুলো বলছিলাম আমি কিছুই নেই যে আপু, এটা করে কিছুই নেই, হ্যাঁ, এটা আসলে বললাম যে করার কি কিছুই নেই। একটু সবার জন্য কথা বলতে বলছিলাম আর কি, একদিন মানে বলবে বলছে কোন একদিন বলবে হয়তো। তো এই জন্য অন্য বাবা মাদেরকে স্ট্রেস মুক্ত করা, অর্থাৎ আমরা চাচ্ছি স্ট্রেসটা মুক্ত করেন। এখন স্ট্রেসটা কিভাবে মুক্ত করবেন, এখানে দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনি প্যারেন্টস হিসেবে আপনার স্ট্রেস ম্যানেজমেন্টটা আপনাকে করতে পারেন। এখন স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করবেন এটা আপনাকে খুঁজে বের করতে হবে। হয় যারা কোর্স করায় তাদের কাছে যান, অথবা কাউন্সিলরের কাছে যান। তারপর আছে স্কিল ডেভেলপমেন্ট। আপনার নিজের অনেকগুলো গুণ আছে কিন্তু খুঁজে বের করেন, নিজের স্কিল গুলোকে বাড়ান,
নিজে কোথাও কিছু শিখেন, নিজেকে একটু আনন্দ দেন, নিজে একটু মেডিটেশন করেন, নিজে একটু ব্যায়াম করেন। অর্থাৎ নিজের, এটা হচ্ছে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করার কথা বলতেছি। এগুলো আরো অনেক কথা আছে কিভাবে ম্যানেজমেন্ট করবেন নিজেকে। পাশাপাশি হচ্ছে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। স্কিল ডেভেলপমেন্টের উপর কিন্তু বিভিন্ন কোর্স আছে। আপনি স্পোকেন ইংলিশ শিখেন, ওটা শিখেন, সেটা শিখেন। বাচ্চাটা বাচ্চার, আপনারটা আপনার। এটা আপনার 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 নিজেকে ভালো রাখার জন্য। নিজেকে ভালোবাসা, বাচ্চাকে ভালোবাসার আগে আগে নিজেকে ভালোবাসবেন, তারপরে বাচ্চাকে। নিজে ভালো থাকলে বাচ্চাও ভালো থাকবে। কারণ আপনি যখন অস্থির থাকবেন, আপনি যখন হাইপার হবেন, আপনার আপনার বিহেভিয়ার যখন ব্যাডলি করবেন, তখন বাচ্চাও কিন্তু দেখবেন যে তার বিহেভিয়ার খারাপ হচ্ছে, আপনাকে দেখে সে করবে। মাস্ট। এই জন্য আপনার স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট করেন। এই যে ব্যায়াম করেন, প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করেন, একটু দম চর্চা করেন, নিঃশ্বাস নেন এভাবে। কারণ এভাবে যখন ব্রিদিং প্র্যাকটিস করবেন, তখন আপনার ব্রেইনের মধ্যে অক্সিজেন সাপ্লাই হবে, তখন শান্তি লাগবে। মেডিটেশন করেন। তারপরে বন্ধু বান্ধবের সাথে গল্প করেন ফাঁকে ফাঁকে। তারপরে এই যে শাহজাদি আপু কথা বললেন, এরকম যারা আছে তাদেরকে একটু ফোন করেন। আমাদের গ্রুপে যারা আছে তাদের সাথে একটু বন্ধুত্ব করেন না আপনারা। যার কথা পছন্দ হবে তার সাথে মাঝে মাঝে যোগাযোগ করেন, একটু কেয়ারিং করেন। তারপর নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন, যেটা আমি বললাম, স্পোকেন ইংলিশ শিখেন, বা একটু কবিতা আবৃত্তি করেন, বা বিভিন্ন কিছু। এটা হচ্ছে আপনার নিজের জন্য। তারপর শেষে গিয়ে যদি আপনার মনে হচ্ছে আপনি পারছেন না, তখন আপনি যাবেন কাউন্সিলিং এ। এটা হচ্ছে একেবারে আপনার অবশ্যই পদক্ষেপ, এটা মাস্ট। কাউন্সিলিং মানে কাউন্সিলিং, এটার উপর কোনো কথা নাই। কারণ কাউন্সিলিং এর মধ্যে আপনি যখন নিজের ভিতর থেকে সবকিছু বের করে দিবেন, কাউন্সিলর আপনাকে হেল্প করবে তখন কিভাবে আপনি কি করবেন। উনি আপনাকে পথ দেখিয়ে দিবেন। এখন আমি একটু কাউন্সিলিং নিয়ে কথা বলবো। কাউন্সিলিংটা কেন দরকার একটু আমরা শুনি আর কি জিনিসটা। আমি এটা বলে আসলে আজকে শেষ করব। আজকে আমাদের 7ম দিনের ক্লাসটা এখানে শেষ হবে কাউন্সিলিং এর মাধ্যমে। তবে আগামীকালকে কিন্তু আমাদের 1ম দিনের ক্লাসটা করব। এখন এটা আমি তো সবাই রাতে করতে চাই, কিন্তু ওই যে আপু একজন বললেন, রুবেন আপু 3টায় পারবেন, দিনে হলে আমিও পারবো, সমস্যা নাই। কিন্তু সবাই মতামত দিতে হবে আর কি, অথবা না হলে কেউ মতামত না দিলে রাতেই একই করবো। টাইমে দিয়েন ম্যাডাম, 9টায়। 9টাই থাক। আচ্ছা থাক, ঠিক আছে। আর এটা নিয়ে আর ইয়া না করি, রাতেই করে ফেলবো। প্রতিদিন যেহেতু রাতে করে ফেলছি, রাতে করবো। তো ইনশাল্লাহ এখন আমরা কাউন্সিলিংটা একটু শুনি আর কি। হ্যাঁ, কেন এটা কিন্তু আপনাদের জানা দরকার এগুলো। তো কাউন্সিলিং কেন দরকার একটু বলি। আসলে কাউন্সিলিং হচ্ছে একজন প্রশিক্ষিত কাউন্সিলরের মাধ্যমে, হ্যাঁ, ব্যক্তির মানসিক, যে আবেগিক, তারপরে আচরণগত ও সম্পর্কগত সমস্যাকে বুঝে ধীরে ধীরে সমাধানের পথে এগিয়ে নেওয়ার একটা সহায়ক প্রক্রিয়া। অর্থাৎ উনি আপনাকে সাহায্য করবেন এগিয়ে নিতে। এটি শুধু সমস্যা থাকলেই যে দরকার হবে তা না, জীবনের যে কোনো পর্যায়ে উন্নতি, স্থিতি ও মানসিক শান্তির জন্য কাউন্সিলিং প্রয়োজন হয়। এখন কাউন্সিলিং আরো কেন দরকার হয় আমরা একটু ডিটেলে যদি বলি। মানসিক চাপ কমাতে, যেহেতু মানুষের জীবনে কাজের চাপ, পারিবারিক সমস্যা, সন্তান প্রতিপালন, আর্থিক সংকট বা স্বাস্থ্য সমস্যা থেকে মানসিক চাপ তৈরি হয়। তো কাউন্সিলিং হয় কি আপনার স্ট্রেসটা কমাবে। কারণ কাউন্সিলর আপনার সাথে এমন ভাবে কথা বলবে যেন তিনি আপনার খুব কাছের এবং শুভাকাঙ্ক্ষী। তারপরে আবেগ নিয়ন্ত্রণ শিখতে, রাগ, ভয়, দুঃখ, উদ্বেগ, এসব যে আপনার ভিতরে আছে না, অনেক সময় আমাদের রাগ লাগে, লাগে না? পরিবারের অনেক কারণে লাগে, বাচ্চার কারণে বলে এমন না, অনেক পরিবারের অনেক বিষয়ে লাগে। তো এই যে রাগ, অনেক সময় ভয় লাগে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা লাগে, উদ্বেগ চলে আসে। তো এগুলোর কারণে আমরা মানে কি আমাদের সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাই। তো নিজেকে নিয়ন্ত্রিত করার জন্য, নিজেকে শান্ত রাখার জন্য এই জন্য কাউন্সিলিং করতে হবে। এবং কাউন্সিলিং শেখায় কিভাবে আবেগকে শান্তভাবে নিয়ন্ত্রণ করা যায়। অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি না অনেক ক্ষেত্রে। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যদি বাড়াতে হয়, আমরা কাউন্সিলিং এর দিকে যেতে পারি। তো দ্বিধা, ভয় বা ভুল সিদ্ধান্তের অভিজ্ঞতা অনেকের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। একজন কাউন্সিলর তাকে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আস্তে আস্তে তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাটা বাড়াতে সাহায্য করেন। তারপর অনেক সময় সম্পর্কের সমস্যা থাকে, স্বাভাবিকভাবে দাম্পত্য সম্পর্কটা সমস্যা থাকে, এটা খুব কমন। এগুলো আবার বাচ্চাদের উপর প্রভাব পড়ে। স্বামী স্ত্রী হতে পারে, বাবা মা হতে পারে, বা পরিবারের অন্য সদস্যরা হতে পারে। তো বাচ্চার সামনে যখন এগুলো হয়, আপনিও এগুলো ম্যানেজ করতে পারতেছেন না। এই যে সম্পর্কের ভুল বোঝাবুঝি গুলো, দূরত্ব, এগুলো সবকিছু ঠিক হয়ে যায় কাউন্সিলিং এর মাধ্যমে। তো এইভাবে এই জন্য আমরা
এই কাউন্সিলিংটাকে বেছে নিব। আরো হতে পারে যেমন আপনার নিজের আত্মবিশ্বাস কমে গেছে, আপনি কোথায় কি বলবেন বুঝতে পারতেছেন না, কি করবেন, মানে আপনি নিজেই শান্তি পাচ্ছেন না। তো এই জন্য কাউন্সিলিং আপনাকে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে, আপনার আত্মসম্মান বৃদ্ধি করতে করতে সাহায্য করবে, এমনকি আপনার মেন্টাল হেলথ রক্ষা করতে সাহায্য করবে। এই যে এখন তো মেন্টাল হেলথ নিয়ে মানে এত কাজ চলতেছে, এই যে আমরা শুধু যে শরীর বলে কথা না, শরীর তো শরীর, মন, মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমাদের মধ্যে ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, অনেকে প্যানিক অ্যাটাক হচ্ছে, হ্যাঁ, অনেকে স্লিপ প্রবলেম হচ্ছে, ঘুমানোর সমস্যা হয়, ঘুম হয় না, অথবা ঘুম মানে ইনসমনিয়া হয়ে যাচ্ছে। এগুলো সবকিছু কাউন্সিলিং করলে আস্তে আস্তে এগুলো নিয়ন্ত্রণে চলে আসে। তারপরে প্যারেন্টিং এর ক্ষেত্রে এই যে আমরা আজকে কথা বলছি বিহেভিয়ার প্রবলেম নিয়ে, আজকে 7 দিন ধরে এইটা হচ্ছে আমরা প্যারেন্টিং কিভাবে করবেন বিহেভিয়ার প্রবলেমের ক্ষেত্রে, এই এই আলোচনাটাই আসলে ওয়ান কাইন্ড অফ প্যারেন্টিং। এই বিহেভিয়ার প্রবলেম গুলো কিভাবে ম্যানেজ করবেন। তাহলে এখানে অটিজম আছে, এডিএইচডি আছে, স্পিচ ডিলে আছে, লার্নিং ডিসঅর্ডার থাকতে পারে, এই যে ডাউন সিনড্রোম আছে। তাহলে এই যে বিভিন্ন ভ্যারাইটি ক্যাটাগরির বাচ্চা আপনাদের, আবার এখানে স্পেশাল টিচার আছেন, আপনারা আরো ভ্যারাইটি ক্যাটাগরির বাচ্চা দেখছেন। তাহলে আপনারাও মানে আমাদের কাছ থেকে যদি কোনো একটা যদি নতুন ইনফরমেশনও যদি পেয়ে থাকেন, বা আমরা যদি দিতে সক্ষম হই, তাহলে আপনারা ইনশাল্লাহ এটা পৌঁছে দিতে পারবেন সে প্যারেন্টসদের কাছে, আমার বিশ্বাস। তাহলে এই এই বিষয়গুলো প্যারেন্টসরা কাউন্সিলরের কাছ থেকে জানবেন প্রয়োজনে। এখন এগুলো তো কাউন্সিলিংটা প্রয়োজন। এখন আমি একটা গল্প বলি আপনাদেরকে। গল্পটা হচ্ছে একজন শিক্ষক, ওনার নাম হচ্ছে আপনার আহ কোহিনূর। তো এই কোহিনূর নামের একজন শিক্ষক, এই গল্পের নামই হচ্ছে কোহিনূরের গ্লাস। তো এই গল্পে কোহিনূর শিক্ষক, উনি যে স্কুলে যান, স্কুল পরিচালনা করেন উনি। তো বাইরে থেকে সবাই মনে করতো যে সে উনি অনেক শক্ত, অনেক আত্মবিশ্বাসী, অনেক হাসি খুশি মানুষ, কিন্তু তার ভিতরের গল্পটা হচ্ছে ভিন্ন। তো প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে অল্প অল্প করে তার মাথা ব্যথা হতো, আর রাতে তার ঘুম আসতো না। তো বাড়িতে আছে তার 2 বাচ্চা, স্বামী, সংসারের কাজ সবকিছুই সে সামলে চলতো, কিন্তু মনে হচ্ছিল তার ভিতরে যেন একটা চাপা বৃষ্টি জমে আছে। একদিন স্কুলে এক ছাত্রের শোরগোলে কোহিনূর ম্যাডাম হঠাৎ জোরে চেঁচিয়ে উঠলো। উনি সাধারণত জোরে চেঁচান না কখনো, হঠাৎ জোরে চেঁচিয়ে উঠলেন। যে সবাই অবাক হলেন, কি ব্যাপার ম্যাডাম তো এভাবে চিৎকার করেন না। উনি চেঁচিয়ে উঠলেন। তখন কোহিনূর ম্যাডামও বুঝতে পারলেন যে এটা এটা তিনি করতে চান নাই, কিন্তু এই চিৎকারটা উনি করতে চান নাই। তো তিনি বুঝতে পারছিলেন না যে কেন এমন হচ্ছে। তো সেদিন ওনার এই হঠাৎ করে চিৎকার করে উঠা অন্য একটা বাচ্চার সাথে, যেটা উনি সাধারণত করেন না, ওনার এই আচরণটা একজন ওনাদের স্কুলের একজন কাউন্সিলর ম্যাডাম আছেন, সে কাউন্সিলর ম্যাডাম তাকে ডাকলেন, ডেকে বললেন, কোহিনূর তুমি কি জানো আমাদের মনের ভেতর একটা গ্লাস থাকে, সেই গ্লাস যখন চাপ, দুশ্চিন্তা, রাগ, কষ্টে ভরে যায়, তখন সামান্য শব্দেও তা উপচে পড়ে। কোহিনূর প্রথমে মাথা নেড়ে বলল, কিন্তু আমি তো সব সময় সবকিছুই সামলাই, সবকিছু ঠিকভাবেই সামলাই, কাউকে তো কখনো আমার কোনো কথা আমি বলিনি, আমি তো কখনো কাউকে বলিনি যে আমি ঠিক নাই, আমি তো ঠিক আছি, আমি তো ভালো আছি, আমি তো সামলাই সবাইকে সবকিছু ভালোভাবে। তখন কাউন্সিলর ম্যাডাম হাসলেন, বললেন, এই যে বলো না কাউকে, এটাই হচ্ছে সমস্যা। কারণ হচ্ছে তোমার ভিতরের গ্লাসটা ভরে যাচ্ছে কিন্তু তুমি খালি করছো না। কাউন্সিলিং হলো সেই গ্লাসকে একটু একটু করে খালি করার জায়গা। আসলে কাউন্সিলিং এ তো সবাই বললে ভিতরটা খালি হয়, ভিতরটা খালি হলে আপনি শান্ত হবেন। তো কাউন্সিলিং হলো সেই গ্লাসটাকে একটু একটু করে খালি করার জায়গা। তো কোহিনূর ম্যাডাম কিছুদিন কাউন্সিলিং সেশনে যেতে শুরু করলেন। সেদিন
আহ, তিনি প্রথম দিন কাউন্সিলরকে বললেন আমি ঠিক আছি। এই বাক্যটার পেছনে কত যে ক্লান্তি লুকিয়ে ছিল সেটা কাউন্সিলর ম্যাডাম বুঝতে পেরেছেন। যাই হোক, পরে উনি কাউন্সিলিং সেশন নিতে থাকলেন। ধীরে ধীরে তিনি কি শিখলেন কোহিনূর ম্যাডাম? কাউন্সিলিং থেকে কি কি শিখলেন? তিনি শিখলেন নিজের আবেগকে কিভাবে চেনা যায়, কিভাবে অন্যকে না বলতে হয়, কিভাবে নিজের জন্য সময় বের করতে হয়, আর কিভাবে ভেতরের চাপগুলো ধীরে ধীরে মুক্ত করতে হয়। কয়েক সপ্তাহ পর তার মাথা ব্যথা কমে গেল, ঘুম ভালো হলো, আর ক্লাসে ছাত্রদের সাথে হাসতে হাসতে পড়াতে পারলেন। একদিন এক সহকর্মী তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে এখন অনেক শান্ত লাগছে, রহস্যটা কি? তো কোহিনূর ম্যাডাম হাসলেন। তিনি বললেন, আসলে আমি ক্লাসটা খালি করতে শিখেছি। সেটাই হচ্ছে কাউন্সিলিং। তো আমি গল্পের মাধ্যমে কাউন্সিলিংটা বোঝানোর চেষ্টা করলাম। তো এই কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা আপনারা আসলে আশা করি বুঝতে পেরেছেন। আমি আর কিছুই বলবো না। আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাডাম, একটু কিছু বলতে চাচ্ছিলাম ম্যাডাম। জি জি, এখন আপনাদের পার্ট, আমার আমার দিক থেকে শেষ। আচ্ছা ম্যাডাম, প্রথমে আসলে আপনার এই এক সপ্তাহের সেশন গুলো খুবই ছিল, ভালো ছিল, ভালো লাগছে। ইন জেনারেল বেসিক কথাবার্তা সবই উঠে তুলে ধরেছেন, আশা করি অনেকের উপকার হবে বেসিক থেকে। আর এখানে অনেক গার্ডিয়ান আছেন, আমি অনেকের কথা শুনছি মোটামুটি, যারা যাক ভালো। তবে সবাইকে এই যে এক ম্যাডাম বলছেন ধৈর্য, হ্যাঁ ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন, তার যত্ন করতে হবে, তার কোনো বিকল্প নাই। আর আমার একটা ইয়ে হবে যে গার্ডিয়ান যারা সবাই আমরা চেষ্টা করব কারো না কারো ওসিলায় আল্লাহ হয়তো বা মাফ করবে আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে মাফ করে দিবেন। সবাই আমরা সবার জন্য দোয়া করব। আর স্পেশালি আমি এখানে এই দেখলাম যে অনেক স্পেশাল এডুকেটর আছে এবং স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করেন, স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। বিশেষ করে রুবেনা আক্তার ম্যাডাম, ওনার কথাগুলো ভালো লাগছিল। তা আমি ম্যাডাম যদি শুনে থাকেন, ম্যাডামকে রিকোয়েস্ট করব, আমরা যদি কোনো সময় হেল্প চাই তাহলে আপনি যদি আমাদেরকে হেল্প করতেন। বিশেষ করে আমার বাচ্চাটা সম্বন্ধে তো আপনি হয়তো বা দেখছেন, আপনি ওইদিন মন্তব্য করছিলেন কিছু। আমি তো জান্নাতুল্লাহ পাকে বলেছি ওনাকে আমি অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করে দিবেন, উনি বলছেন। তো ম্যাডাম আপনি কি আপনার কাছ থেকে কোনো হেল্প পেতে পারি? রুবেন আক্তার অবশ্যই, ম্যাডাম যদি। আমার জন্ম হয়েছে এই জন্যই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনাকে আমি কখন নক করলে বা কিভাবে আপনার কাছে, আপনি তো নোয়াখালী, আমি নরসিংদী থাকি, আমি আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি? আপনি আমাকে রাত 9:30টার পরে কল দিলে পাবেন, 9:30 পর্যন্ত আমি ওয়ার্কিং টাইম আমার। ও আচ্ছা, না আমরা নোয়াখালীতে, আমাদের নরসিংদী একটু মোটামুটি ধরুন, আমি 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 আমার ওয়াইফের সাথে আলাপ করতেছিলাম যে ম্যাডাম যদি একটু ঢাকা থাকতো বা আশেপাশে কিছু থাকতো তাহলে আমি আমার মিশরকে নিয়ে বা ওকে নিয়ে, আমরা তোমাকে নিয়ে আমি ম্যাডামের সাথে একটু দেখা করতাম। ম্যাডামের কথাগুলো খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে আমার কাছে যেটুকু মনে হচ্ছে, আমি মোটামুটি অনেক জায়গায় ওয়ার্কশপ করি, নাজমুল স্যারের করি, দেশে বিদেশে মোটামুটি অনেক ওয়ার্কশপ করছি এই পর্যন্ত। তো দেখলাম যে আসলে এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প নেই এবং লেগে থাকতে হবে। তো ম্যাডাম, থ্যাংক ইউ আপনার ইয়া করার জন্য। আমি চেষ্টা করবো আপনার সাথে আমি একটু হয়তো বা 9:30 পরে যোগাযোগ করতে বা হ্যাঁ, আমার। আমি ঢাকায় আছি, আমার বাসা বর্তমান মিরপুর কালশীতে। জানুয়ারির 1 তারিখে আমি ইয়াতে যাব, মানিকদিতে আমার বাসা যাবে। তো আমি ঢাকায় 2 দিনের জন্য গেলে আগে আপনাকে নক করে যাব, আপনি আইসেন আমার বাসায়। প্লিজ, খুব খুব হেল্পফুল হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসবো। আরেকটা কথা ম্যাডাম, আরেকটা কথা জানতে পারছিলাম, আপনি বলছিলেন না আপনার মেয়েও নাকি এই প্রফেশনাল আছে? তো আমার উনি কি মেয়ে ঢাকাতে অকুপেশনাল থেরাপিস্ট। উনি কি অকুপেশনাল ঢাকাতে থাকে? থেরাপিস্ট। উনি কি হ্যাঁ ঢাকাতে? হ্যাঁ হ্যাঁ। ও এখন ঢাকায় মেন্টাল হসপিটালে আছে, শ্যামলী মেন্টাল হসপিটালে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর আচ্ছা শনিবার ম্যাডাম, করে ঠিক আছে, আমি শনিবার আপনার সাথে করে যোগাযোগ। মিরপুর সিআরপিতে থাকে 14-তে। ও আচ্ছা, হ্যাঁ, সিএরপি তে এক ম্যাডাম আছে, উনি ওই মেন্টালে যায়, আবার সিএরপি থাকে। ম্যাডাম চিনিস তো? আমি সিএরপি তে তো যাই। হ্যাঁ আমি কিন্তু সিআরপি তে, আমার মিস্টারকে আমি সিআরপি তে প্রায় 2 বছর ওকে আমি ওখানে
থেরাপি দিয়েছি, এসএলটি, ওটি। ওখানে প্রায় 2 বছরের মতো আমি ওখানে ছিলাম নিয়মিত। ওখানে ইয়ে করে থেরাপি দিয়েছে আর কি। তো এখন তো আমার মাশাআল্লাহ সে মেয়ের অনেকটা ইমপ্রুভ। নামটা ধ্যান শিন। আমার মেয়ের নাম শিন। কি নাম কি সরি? শিল? শিন শিন। সিন শিন, বুঝছি এবার। ওকে। শিন তাজ। তো ওনাকে পাইনি মেবি, আমরা আরো আগে ছিলাম। আমি 23 না না, 24 ও তো ওই। মাত্রই এই যে গত 3 মাস ছিল সিআরপি তে। ও আচ্ছা গত আচ্ছা, আমি তিন 23 মাস 24 এই এক ইয়াতে ওকে তারিখ আমি থেকে দেখাচ্ছি। মেন্টাল হসপিটালে জয়েন করছে। আর হচ্ছে হুম। শুধু শনিবারে ইয়াতে যায়, সিআরপি তে যায়। আচ্ছা ম্যাম, ঠিক আছে, অনেক উপকৃত হবো আপনি যদি ঢাকায় এসে আমাকে একটু নক করেন। তাহলে আমি আপনার সাথে চেষ্টা করবো আমি মিশরাকে নিয়ে বা ওর আম্মুকে নিয়ে সাথে নিয়ে আপনার সাথে একটু আর যদি ওই যে নাজমুল স্যারের প্রতিষ্ঠানে আসেন, হ্যাঁ। আমি যদি ওই আমি দিন নাজমুল, ঢাকায় থাকি, তাহলে একসাথে হুম, দেখা হবে। আচ্ছা ইনশাআল্লাহ আমি নাজমুল স্যারের কাছে ওই যে নিব, ওই যে ওদের যে প্যারেন্টস ট্রেনিংটা করাচ্ছে উনি। আহ, জি। আহ, ওইটা আমি নিব ওনার সাথে। ওই যে লাস্ট যে একটা ফ্রি ওয়ার্কশপ ছিল গত মাসে, আমি ওখানে জয়েন করছিলাম। তো আমি বলে আসছি যে নেক্সট আমার এখন অফিসে আমি একটু প্রেশারে আছি। আমি অফিসিয়াল ইয়া করে ফ্রি হয়ে আমি ওই কোর্সটা ওনার কাছ থেকে নিবো আর কি, করবো ওনার কাছে করব। আর নাজমুল ভাই আমার পাশাপাশি স্কুলে জান্নাতুল, আসতো, শুধু এই যে হ্যাঁ, জান্নাতুল আপার সাথে এই আছি। বছর জান্নাতুল ওনার আপার ওনাকে কিডনিতে বলছি স্টোন আমি ফ্রি হওয়ার দিব। জন্য নোয়াখালীতে আসে নাই, উনি নোয়াখালীতে সরাসরি আসে আমার প্রতিষ্ঠানে। ও ও, হ্যাঁ। আচ্ছা, দেখি সুযোগ হলে আপনার নোয়াখালীও আসবো, যদি আসি কোনো সময় তাহলে দেখে আসবো আচ্ছা, ইনশাল্লাহ। আসবেন ইনশাআল্লাহ, আসেন। আচ্ছা, আমি ঠিক আছে, একটু কথা ধন্যবাদ বলতে সবাই, চাচ্ছিলাম। সবাইকে ধন্যবাদ। আমি মেবি আমি মেবি আগামীকাল আপনার চট্টগ্রামে আসবো, বাট আমি সম্ভবত জয়েন করতে পারবো না। আগামীকাল রাত্রে আমি অফিসিয়াল ভিজিটে চিটাঙে যাবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চাকে নিয়ে এই আসলে আর তো কি, আমি তো একটু মেবি কথা আগামীকাল বলতে থাকতে পারবো। চাচ্ছিলাম। কালকে যদি মিশাককে নিয়ে আসতেন হ্যাঁ। চিটাগাং আসলে, আমরা তো চিটাগাং আছি, না দেখা না, যাবে। ওইটা পসিবল হবে না। আমি একটা অফিসিয়াল ট্যুরে ইমার্জেন্সি আসবো। আমরা যাবো ওই যে ইয়াতে বিচের দিকে যাবো আর কি। আমরা শিপ ব্রেকিং ইয়ার্ডে যাবো, আচ্ছা জাহাজভাঙ্গা শিপ, ওখানে আমাদের একটু অফিসিয়াল কাজ আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সাথে অনেকের সাথে পরিচিত হলাম। আর ম্যাডামকে আরেকটা রিকোয়েস্ট করবো যে আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপটা আপনি অ্যাবলিশ করেন না। আমরা প্রয়োজনে একজন আরেকজনের সাথে হয়তো বা কথাবার্তা বলবো, ফোন টোন দিব, সবাই যেন আমরা একটু সবাই সবাইকে হেল্প করি আর কি। এই আর ইনশাআল্লাহ। কি। তো সবার সুস্থতা না না, কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। তো আমি একটু কথা বলবো। জি আপু বলেন। হ্যালো জি জি আপু বলেন। আপু, ওই যে আমি যদি লার্নিং ডিসঅর্ডারের কারণে আমার ছেলেকে মানে কাউন্সিলিং করতে চাই, জি জি তাহলে কতদিন সময় লাগবে এটা? আপু, প্রথমে ওর সাথে একটা সেশন নিয়ে বসতে হবে আপু। আগে ওর সাথে বসে ওর কি কি প্রবলেম আছে এগুলো আগে আইডেন্টিফাই করতে হবে আপু। প্রবলেমের উপর বেসিস করে টাইমটা ঠিক করতে হবে আপু। এটা এটা কি লং টাইম নাকি? লং টাইম বা শর্ট টাইমের বিষয় না আপু। ওর প্রবলেমের ক্যাটাগরি গুলো আগে জানতে হবে আপু। এখন আপনি লার্নিং ডিসঅর্ডার, তো এটা একটা বিশাল বিষয়। এখন ও কোন ক্যাটাগরিতে আছে এটা ওর সাথে আমার কথা বলতে হবে আপু। ওর টোটাল প্রবলেম গুলো, স্টাডি নিয়ে, লার্নিং নিয়ে, টোটাল ওর সাথে আমার কথা বলতে হবে। ওর রেজাল্ট গুলো জানতে হবে, ওর বিগত মিনিমাম 2-3 বছরের রেজাল্ট আমাকে জানতে হবে। তারপরে আচ্ছা প্রয়োজনে হয়তো আমি ওর ওর ক্লাস টিচারের সাথে কথা বলবো। আমার আমার কাউন্সিলিং এর একটা পার্টই হচ্ছে টিচারের সাথে যোগাযোগ রাখা। এটা হচ্ছে আমার কাউন্সিলিং এর একটা তো অংশ এটা আর কি কি। আপু অনলাইনে হবে নাকি সরাসরি অনলাইন, কাউন্সিলিং? না না, অনলাইনে করব। কিন্তু যদি আমার প্রয়োজন হয় ওর ক্লাস টিচারকে, ক্লাস টিচারের সাথেও হুম। কিন্তু আমার একটা মিটিং হবে। সেখানে ও থাকবে না, এটা ওনার সাথে আমার হবে। আচ্ছা আচ্ছা। এটা এটা কয়েকটা ধাপে হবে, এই জন্য ওর ক্যাটাগরিটা আপু আগে আমাকে জানতে হবে। এই জন্য ফার্স্টে ওর সাথে আমার বসতে হবে, রেজাল্ট গুলো আপনি জানতে কি হবে। ওর সঙ্গে যদি একটু ফোনে কথা বলেন তাহলে কি বুঝতে পারবেন? ফোনে বলতে আপু, ওর ওর টোটাল প্রবলেম গুলো আপনি আমাকে আগে জানাতে হবে আপু। ফোনে না আপু, আমরা জুমে আচ্ছা করি। আমরা আপু জুমে করি, ফোনে করি না। এই যে কি জুমে। আমাদের আচ্ছা। জান্নাতুল ম্যাডাম, আপনার বাসা কোথায়? বা আপনার ইয়া। লালখান বাজারে আপু, চট্টগ্রাম লালখান বাজারে। ও, তো এটা কয়েকটা ধাপে হয়তো আপু। ওর জন্য আগে ওর প্রবলেম গুলো আপনি আমাকে আগে পাঠাতে হবে, যেটা ও জানবে না। লিখে পাঠাতে হবে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, যেটা কিন্তু ও জানবে না। ওর কিছু ভালো গুণও আমাকে জানতে হবে, শুধু নেগেটিভ না। ওর ভালো গুণগুলো আমাকে বলতে হবে, ওর সাথে আমি তারপর বসতে পারবো।
ওর সাথে বসার আগে আমার টোটাল সকল প্রবলেম গুলো আগে আমার আন্ডারে নিয়ে আসবো। আপনার সাথে তখন আগে ওর ভালো গুণগুলো নিয়ে আমি ওর সাথে কথা বলবো, আমি ওর নেগেটিভ গুলো নিয়ে কথা বলবো না ওর সাথে। এটা ও বলবে, ওর নেগেটিভ ও বলবে, মানে ওর আচ্ছা সাথে আমি ওইভাবে আগাবো আর কি, যাতে ও নিজেই আমাকে বলে যে আমি এটা সমস্যা। আমি কিন্তু ওর সমস্যাগুলোকে বলবো না। আচ্ছা আমি আপু, আর এটা- আমি জানাবো আপনাকে। জি আপু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আপা, ইনশাল্লাহ আমাদের তো আমি আগামীকালকে আমি দেখা কথা হবে। বলবো আপা, জান্নাত আপা। জি আপা। আমি একটু কথা বলবো। তো আমার ওই ছেলে, ও ও এখন বাসায় আছে। আমি প্রথম দেখি আপনার সাথে একটু দেখা 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 করতে চাই কিনা আমি জানি না, তবু জিজ্ঞেস করি, তারপরে আপু আমি এখন তো এক কথা মিনিট বলাইতে আছে, চাই। আপু এখন তো 1 মিনিট আছে, এই যে কোনো সময় শেষ হবে কিন্তু ভিডিও ও আচ্ছা আচ্ছা, শেষ। হ্যাঁ হ্যাঁ। আর একটা ব্যাপার, ওই যে আমি ওই ছেলের ব্যাপারে, কাউন্সিলিং এর ব্যাপারেও আমি আপনার সাথে কথা বলতে চাই, মানে সব বিষয় জানাই টানাই, তারপরে আমি হ্যাঁ মানে ও ই করতে ওর চাই। সাথে, আপু আপনার ছেলে বড় তো, ওর সাথে আমার বসতে হবে। তার আগে আপনি ওর সকল প্রবলেম, আপুকে যেভাবে বলছে ওইটাই প্রবলেম লিখবেন, আচ্ছা আবার আচ্ছা। ভালো গুণও লিখতে হবে আপু। তো ওর এ সাথে আমি জান্নাতুল আপু, আপনার তো নোয়াখালীতে আসা বেশি বেশি ফ্যাক্ট না। আপনি কি আসবেন আমার প্রতিষ্ঠানে? ইনশাল্লাহ আপু যাবো। আমার শ্বশুর বাড়ি চাঁদপুর, আমি নোয়াখালীর উপর দিয়ে গেছিলাম, ওই যে লক্ষ্মীপুর এগুলো হয়ে হয়ে গেছিলাম, কিন্তু ওই যে ওভাবে মানে আপনার তো মাইজ দিতে মনে হয়। হ্যাঁ, ওই যে চৌমুহনী থেকে আপনার আর কি আপনি চিটাগাং থেকে ফেনী যেভাবে ঢুকলেন, আর জি। এটা হচ্ছে বাম দিকে, আর আপনারা সোজা ঢুকে যান লক্ষ্মীপুরে। আচ্ছা, দেখো ওই যে আমার শ্বশুর বাড়ি ফরিদগঞ্জ, তো আমি এই জন্য ওভাবে গেছিলাম। দেখি আচ্ছা আমার ফাউন্ডারের সাথে কথা বলি। আচ্ছা, ইনশাল্লাহ আপু কথা হবে। গাইডেন্স আমাদের দিলেও একটা, হবে। আমাদের কিন্তু আপু ভিডিও প্যারেন্টস কাউন্সিলিংটা জরুরি, এখন স্টুডেন্ট বেশি হয়ে গেছে তো। আমি তো এখন ওই যে আমাদের কাউন্সিলিং এ ক্লাস নিচ্ছি, আবার ডিপ্লোমা ডিপ্লোমা যারা কাউন্সিলিং এ কোর্স করছে একটা প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছি এখন, ওই জন্য ওই দিন 7টা বাজে নিয়েছিলাম আপনাদের যে একটা প্রতিষ্ঠানের সাথে। তা আপনার সুবিধাজনক ডেতে আমাকে জানায়েন, আমি ওইভাবে। আচ্ছা, এটা কথা হবে আর কি আপু, আপনার সাথে আমার কথা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।